নীলু কি হয়েছে? তোমার মুখ চোখ এরকম লাগছে কেন? ও আর কি বলবে সৌর্য, ওদের ফ্যামিলি এমনিতেই এত কিছু ফেস করছে, তার উপরে রাই চাকরিটা পায়নি, ভাবতে পারছো? আর নীলুর বাবা নাকি বিয়ের জন্য 3 লাখ টাকা লোন করেছিলেন, তাও আবার চড়া সুদে। থাক না দিদি, এখন এসব কথা না না নীলু, কেন থাকবে? তুমি তোমার স্বামীকে এই সমস্ত কথা জানাবে না? সৌর্যর তো জানা উচিত। তোমার বাড়ি না সৌর্যর নিজের পরিবার। তো যেটা বলছিলাম সৌর্য, সেই পাওনাদার এখন নীলুদের বাড়িতে এসে ওই টাকার জন্য তাগাদা করছেন। ভাবতে পারছো 3 লাখ টাকা নীলুদের মতো পরিবারের কাছে কি মুখের কথা? সত্যি মানে ভেবে খুব খারাপ লাগছে। নীলু, তোমার মা এখন কি করবেন? আর রাই, সে তো সংসারের দায়িত্ব নিয়েছে, সেই বা কি করছে? আরে একেই বোধহয় বলে মরার ওপর খাঁড়ার ঘা। আমি বাবাকে স্যুপটা খাইয়ে আসি, অনেকক্ষণ হয়ে গেছে, বাবার খাওয়ার সময় হয়ে গেছে। দিদি ভাই চাকরিটা পাইনি গো। নীলুর বাবা নাকি বিয়ের জন্য 3 লাখ টাকা লোন করেছিলেন। এইরকম সিচুয়েশন থেকে রাই ওভারকাম করবে কিভাবে? ও বাড়ির কেউ তো ওর পাশেও নেই, এতগুলো টাকা ও পাবে কোথা থেকে? আমি কি ওকে একটা ফোন করব? না 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 না, এই মুহূর্তে ওকে ফোন করাটা বোধহয় ঠিক হবে না, কারণ ও বাড়ির কেউ যদি দেখে আমি ওকে ফোন করছি তাহলে আবার ওকে কথা শোনাবে। আমি কি ওকে টাকা অফার করলে কি ও নেবে? ও যা আত্মসম্মানী মেয়ে, আমার মনে হয় না আমার দেওয়া কিছুই ও নেবে। তুমি এক নিমেষে সবটা বদলে দিলে, পুরোপুরি পাল্টে দিলে রাই, সমস্ত কিছু। সূর্য, শোনা, বলছি কি তোর বাবার বাকি রিপোর্ট গুলো কখন আসবে বল? মা শান্ত হও, এখানে এসে বসো, চিন্তার কিছু নেই, আমি বলছি, শান্ত হও, আমি বলছি তো। হ্যাঁ, চিন্তা করো না, কাল আসবে। শোন, বলছি কি যে রিপোর্ট গুলো এসেছে সেগুলো ভালো না। আরে তোর বাবাকে কি জোর করে হসপিটালে ভর্তি করলেই ভালো হতো? বুঝতে পারছি না আমি ঠিক করলাম কিনা। মা দেখো, ডক্টর আঙ্কেল তো যদি সেরকম কিছু হতো তাহলে নিশ্চয়ই সাজেস্ট করতেন। উনি তো কত বছর ধরে আমাদের পরিবারকে দেখেন, তাই না? ঠিক আছে, অত চিন্তার কিচ্ছু নেই, তুমি একদম ভেবো না। যদি সত্যি ওয়ারিং কিছু হতো তাহলে উনি নিশ্চয়ই ইনসিস্ট করতেন, বুঝতে পেরেছো? আমি বুঝতে পারছি না, জানিস তো আসলে কি বলতো, আমি তো কখনো এইরকম বড় কোনো সিদ্ধান্ত নিইনি। যা নেওয়া সব সময় তোর বাবাই নেন। দেখ এখনই মানুষটা কিরকম অসুস্থ হয়ে গেছে, বুঝতে পারছি না, জানিস তো আমার এই সিদ্ধান্তের জন্য যদি তোর বাবার আরো বাড়াবাড়ি শরীর খারাপ হয়, আমি নিজেকে মাফ করতে পারবো না তো। মা তুমি একদম টেনশন করো না, দেখো সব ঠিক হয়ে যাবে, আমরা সবাই বাবার পাশে আছি, তুমি এত চিন্তা একদম করো না। দেখো এই দিক থেকে যদি ওদিক হয় তাহলে আমরা সঙ্গে সঙ্গে বাবাকে হসপিটালাইজ করব, তখন বাবার কোনো কথা আমরা শুনবো না, ঠিক আছে? তুমি প্লিজ ওভার থিঙ্ক করো না, ওকে? হ্যাঁ, মাও কি আর ইচ্ছে করে আমাকে কষ্ট দেয় রে স্রোত? মায়ের অনেক চিন্তা, সবার জন্য মা এত চিন্তা করে, নিজে ঠিক থাকতে পারে না। মায়ের তো কম বয়স হলো না বল? তুই খুব ভালো রে দিদি ভাই, খুব ভালো। তুই ঠিক বলেছিস, একটা চাকরি জোগাড় করলে সবার মুখ বন্ধ হয়ে যাবে। তোকে খালি আমাকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না, আমার পড়াশোনা আমি ঠিক নিজেই ম্যানেজ করে নেব। স্কলারশিপের টাকাগুলো তো আছেই, আমার দিকটা ম্যানেজ হয়ে যাবে। আমি জানি তোকে নিয়ে আমাদের কাউকে কোনো চিন্তা করতে হবে না, তুমি তো আমাদের গুড গার্ল। যা
গিয়ে এখন পেপারটা নিয়ে আয়। ঠিক আছে, পেপার নিয়ে আসছি, তুই পেন আর পেপারটা রেডি কর। দেখ, আমি হসপিটালে গিয়ে কথা টথা বলে ম্যানেজ করে এসেছি যাতে বাড়ির ঘটনা বাইরে না বেরোয়, ঠিক আছে? আর বাবা তো এমনিতেও ভালো হয়ে গেছেন। আজকে ভালো হয়েছেন সূর্য, কিন্তু কাল যে আবার খারাপ হবেন না তার গ্যারান্টি কি? মা, কেউ যে আবার চেষ্টা করবে না বাবার কোনো ক্ষতি করতে। প্লিজ তোমরা আমাকে বিশ্বাস করো, আমি এরকম কিচ্ছু করিনি, আমি এরকম আমার কোনো দোষই নেই। আমি ভাবতেও পারি না যে আমি আমার যদি এরকম করারই হতো তাহলে আমি অত রাত অব্দি জেগে বাবার সেবা করলাম কেন? হ্যাঁ, প্লিজ তোমরা আর চাই করো, আমাকে এভাবে দোষারোপ করো না, আমাকে এই অভিযোগটা দিও না, প্লিজ তোমরা আমাকে এই অভিযোগটা দিও না, এই অভিযোগটা করো না আমাকে। তা তুমি রাত জেগে কি প্রমাণ করার চেষ্টা করলে বলো তো? তুমি তোমার শ্বশুর মশাইকে এমন কিছু একটা খাইয়ে দিলে যে সেই মানুষটাকে অসুস্থ থেকে সুস্থ করার বদলে একেবারে হসপিটালে পৌঁছে দিলে। এই শোনো শোনো, তুমি নিজেকে কি বলে মনে করো বলো তো? কি মনে করো? তুমি কি ভাবো সারাদিন ধরে সাজগোজ করে ঘুরে বেড়ালেই চলবে? রূপ আছে না তোমার, খুব রূপের অহংকার। তাই শুনে রাখো, আমাদের সংসারের কাজে না এই রূপটুপ কাজে লাগে না, এই সমস্ত রূপটুপ কোনো কাজে লাগে না। ধৈর্য লাগে, সহ্য শক্তি লাগে, সেবা করার মন লাগে। কিন্তু তোমার তো মনটাই নেই, তুমি মনটাই দিতে পারোনি। যা করেছো জোর করে করেছো, আমাদের মন পাওয়ার জন্য করেছো, আর সেই জন্যই তোমার এই ভুলটা হয়েছে। মা, আপনার এখনো মনে হচ্ছে যে ও ভুল করে করেছে, ইচ্ছে করে করেনি? তা কি আর করবো বলো, আমি তো নিজের চোখে দেখিনি। আমার ছেলে যা বলেছে আমাকে সেটাই মেনে নিতে হবে। এই দেখুন, আপনারা যদি মনে করেন যে এরকম কিছু ঘটনা ঘটেনি তাহলে তো আমি জোর করে বলে আপনাদেরকে বোঝাতে পারবো না, তাই না? তারপরেও সাবধানের মার নেই, আর বাবা আমাদের সকলের গার্জেন, আর যদি বাবার কিছু হয়ে যায় তাহলে তো এই সংসারটা পুরো ভেসে যাবে। কি ব্যাপার? বাবা এখন কেমন আছে? কি রে, বাবা কেমন আছে? সকাল থেকে একবার তো যেতে পারতিস। আমি যাই বা না যাই তাতে বাবার শরীরের কোনো উন্নতি বা অবনতি তেমন তো কিছু পরিবর্তন হবে না। ডক্টর যেমন ট্রিটমেন্ট করার তেমন ট্রিটমেন্ট করবেন। আর তাছাড়া তোরা ভালো করে জানিস আমি এগুলো সহ্য করতে পারি না। এটাকে গা বাঁচিয়ে চলা বলে না? গা বাঁচিয়ে চলা মানে? শোন ছোটদা, তুই আমাকে জ্ঞান না দিয়ে জ্ঞানটা তোর বউকে দে। আমি তো উপর থেকে শুনতে পাচ্ছিলাম আজ বাবার এই অবস্থার জন্য দায়ী শুধুমাত্র তোর বউ। না না না, দিদিভাইয়ের এই বাড়িতে আসার কোনো দরকার নেই। ও বাড়ি ছেড়ে যদি 24 ঘন্টা এই বাড়িতে পড়ে থাকে তাহলে তো ও বাড়িতে অসুবিধা হবে, তাই না? তোমরা অন্য কোনো নার্স দেখো। তাই বুঝি? নাকি তোমার মনে ভয় করছে নীলু? ভয় মানে? কিসের ভয়? সেটা তো তুমিই জানো। কোথাও চাকরি পেলে চাকরিটা তো করতে যেতে হতো। এটাই একদম ঠিক সাজেশন, আমিও এতে একমত। ছোটদা, তুই রাইদিকে এই বাড়িতে নিয়ে আয়। রাইদি যদি আজ এই বাড়িতে থাকতো তাহলে বাবার কখনো কিচ্ছু হতো না, কিচ্ছু না। ছোটদা, তুই যদি রাইদিকে গিয়ে বলিস আমাদের বাবার শরীর খারাপের জন্য, আমাদের এই বাড়ির জন্য রাইদিকে দরকার আমাদের বাড়িতে, আমার দৃঢ় বিশ্বাস রাইদি তোর কথা কিছুতেই ফেলতে পারবে না। তুই রাইদিকে এই বাড়িতে নিয়ে আয়। মা, সূর্য, তুই আর দেরি করিস না, এক্ষুনি যা ওকে আনতে। শোন, তোর বাবা কিন্তু বিকেল বেলায় ফিরবে, তার আগেই তুই ওকে নিয়ে আসবি যাতে তোর বাবা ফিরলে ও এখানেই থাকে। ঠিক আছে, আমি যাই গিয়ে বলি দেখি রাই আসে কিনা। সূর্য, বলছি যে রাই যদি আসতে চায় তাহলে তোর সঙ্গেই যেন আসে।
আমার বাচ্চাটার মুখে আমি কিছু তুলে দিতে পারি না। ও এই খাবার খেতে চায় না, একটু মাছ ছাড়াও খেতেই পারে না। আমি ওকে কি করে মাছ খাওয়াবো? মা, যেই বাড়ির যেরকম অবস্থা সবাইকে সেইভাবেই তো চলতে হবে। আমরা যদি ভাত ডাল খেয়ে থাকতে পারি, ও পারবে। ওকেও অভ্যাস করতে হবে মা। আর ওর ব্যাপারটা আপনি আমার উপর ছেড়ে দিন। তো আমার তো খারাপ লাগে বৌমা, আমি ওই দুধের শিশুটার মুখে কি করে এই খাবার তুলে দিই তুমি বলো তো? আর তাছাড়া আমার বিক্রমটার এখন কত পুষ্টিকর খাবার দরকার। বিক্রমের বাবা বেঁচে থাকতে খাওয়া দাওয়া নিয়ে কোনোদিন কোনো অবহেলা করেনি মানুষটা। ছাড়ো মা, ছাড়ো। খাবার টাবারের স্বপ্ন শেষ, এখন খাবার অনেক খেয়ে নিয়েছি। আমার স্বপ্ন ছিল যে মেয়েটার বিয়ে হয়ে গেলে বাবা হয়তো কিছু টাকা জমাবে, সেই টাকা দিয়ে আমি নিজের পাটা অন্তত ঠিক করব। আর ঠিক করে না আমি আবার আগের মতো হাঁটতে পারবো মা, আবার পুরোনো দিনের মতো আমি আমার চাকরিটা ফিরে পাবো। তুই পারবি দাদা ভাই, পারবি রে। আমি ঠিক হাত জোর করে বলছি, দয়া করে নাটকটা আর করিস না। যদি নাটকই করতে হয় সিনেমা সিরিয়ালে যা, অডিশন দে, যদি জুনিয়র আর্টিস্টের জায়গায় চান্স পাস, দিনে অন্তত টাকা পাবি। তুই হাসতে বললে হাসবি, কাঁদতে বললে কাঁদবি, ওগুলো তোকে ভালো মানায়। কি আমি কি ভুল বললাম নাকি? তুই যে এতক্ষণ কথাগুলো আমায় বলছিলিস, আশাগুলো জাগাচ্ছিলিস, সেগুলো তো সব গল্প কথা নয়। তুমি কষ্ট পেও না রাই, একদিন এই দুনিয়াটা ঘুরে যাবে, চাকাটা একদিন ঘুরবেই। সেদিন তুমি বুঝবে যে মানুষের সারা জীবন একরকম থাকে না। আমি জানি তোমার এখন খুব কষ্ট হচ্ছে রাই, আর কষ্ট হওয়ারই কথা। সবাই মিলে যদি একটা মানুষকে ধরে বসে থাকে, যেন তুমি দায়িত্ব নিয়েছিলে, লিজ নিয়েছিলে, সবাইকে খাওয়ানোর পড়ানোর দায়িত্ব। হ্যাঁ নিয়েছিলই তো, ওই করেই তো বিয়েটা ভাঙলো। নিজে বিয়েটা করলো না, নীলুকেও সুখী হতে দিত না। তোমাদের কি সবার মনে হয় নীলু ওখানে খুব সুখী আছে? আমার তো মনে হয় না। এই না না, কি না না, কি না না, নিজের জীবনটা নষ্ট করেছে, নীলুর জীবনটা নষ্ট করেছে। এখন আবার লুকিয়ে লুকিয়ে নীলুর বরের সঙ্গে দেখা করে। কিছু জানি না যেন, সব জানি, সব। মা, ও লুকিয়ে দেখা করেনি বৌদি, ওর সাথে দেখা হয়ে গিয়েছে। মিথ্যে কথা, মিথ্যে কথা। আমি ওর একটা কথাও আর বিশ্বাস করি না। ঠিক কবে থেকে তুমি আমাকে এতটা অবিশ্বাস করছো মা? কই আগে তো কখনো এরকম বলনি। তুমি তো সবসময় আমাকে বিশ্বাস করতে, এই কথাই তো বলে এসেছো সারা জীবন। হঠাৎ করে তোমরা সবাই কেন এতটা পাল্টে গেলে গো? নাকি আমি একাই পাল্টালাম? আমি হঠাৎ করে সত্যবাদী থেকে মিথ্যেবাদী হয়ে উঠলাম, স্বার্থপর হয়ে গেলাম। সূর্য, সূর্য এসেছিস? রাই এসছে? হ্যাঁ এসেছে। রাই এসো। এই যে রাই। থাক 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 রাই, ছেড়ে দাও, ছেড়ে দাও। তুমি ওকে ওর কাজ টাজ বুঝিয়ে দাও। হ্যাঁ। আর ও দাদা ভাই, বলছি বাবা এসেছে তো? হ্যাঁ, ওই তো বাবা ঘরে রেস্ট নিচ্ছে। ও মা, রাই তুমি এসে গেছো। যাক বাবা, আমরা এবার সবাই একটু নিশ্চিন্ত হলাম। তুমি নিজে চোখে দেখো তোমার বোন কি কাণ্ড করেছিল। তুমি কিন্তু ব্লান্ডার করেছিলে রাই, ওই মেয়েকে এই বাড়িতে পাঠিয়ে। প্রত্যেকটা মুহূর্তে আমরা ঠক্কর খাচ্ছি। জানি না তুমি এই বাড়িতে এলে কি হতো সত্যি। কিন্তু তোমার বোন এই বাড়িতে কারুর সাথে কোনোভাবেই কিছুতেই অ্যাডজাস্ট করতে পারছে না, এটা কিন্তু ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এখন ছাড়ো সমস্ত কথা, ওকে নিয়ে তোমার শ্বশুরমশাই ঘরে যাও। জানো তো রাই, মানুষটা মরতে মরতে বেঁচে ফিরেছে। আমি শুনছিলাম আন্টি। এসো এসো, যাও।
রে নীলু, তুই ওষুধটা পর্যন্ত ঠিক মতো দিতে পারিসনি? তুই তো এরকম করার মানুষ, একটু কেয়ারফুলি থাকবি তো। আমি কি করেছি না করেছি সেটা আমি খুব ভালো করে জানি, কিন্তু তুই তুই এটা কেন করলি? আমি আবার কি করলাম? কি করেছিস? যেই তোকে সূর্য গিয়ে এই বাড়িতে ডেকে আনলো, তুই অমনি ড্যাং ড্যাং করে চলে এলি। তোর কি মান সম্মান বলে কিচ্ছু নেই? যখন ছাড়তেই পারবি না তখন দান করতে চেয়েছিলি কেন? কেন? এটা কি খুব মানানসই হচ্ছে যে আমি থাকতে আমার শ্বশুর বাড়িতে এসে আমার শ্বশুরের সেবা তুই করবি? আর রাই, তুমি তো চাকরি খুঁজছিলে, ধরে নাও না এটাই তোমার চাকরি। তুমি যদি বাবাকে ভালো করে টেক কেয়ার করো, বাবার ভালো করে যত্ন নাও, বাবা যদি খুশি হন, তাহলে কিন্তু তুমি এইখানেই মানে আমাদের বাড়িতেই বরাবরের মতো কাজ করতে পারো। না, আমাদের কিন্তু কোনো অসুবিধা নেই। তাছাড়া তোমার যা রেজাল্ট, তাতে তো ভালো চাকরি হওয়ার কোনো সম্ভাবনাই নেই। বরং তুমি আমাদের বাড়িতে এসে ঘর গৃহস্থালী সুন্দর করে যত্ন করে সামলাতে পারতে। তোমার বোন তো সেটাও পারে না, ভুলভাল সমস্ত কিছু কাজ করে। হ্যাঁ, এবার তুমি বলতে পারো যে আমি কেন করি না, আমি তো করি না, মানে আমি করে অভ্যস্ত নয়, আর আমি সেইভাবেই কিন্তু এই বাড়িতে এসেছি। রাই, হ্যাঁ আন্টি বলুন। বলছিলাম কি, তুমি তোমার আঙ্কেলের একটু ভালো করে যত্ন নিও। হ্যাঁ, আসলে কি বলতো, আমার তো বয়স হচ্ছে, আমি না সবকিছু সামলে উঠতে পারি না এখন। তোমার বোনের উপর তো ভরসা করা যায় না, একবার ভরসা করে তো দেখলাম, একবারে মরমর অবস্থায় হসপিটালে ভর্তি করতে হলো। তুমি বলো, এগুলো কি সহ্য করা যায়? আমি ভাবতেই পারছি না নীলু এরকম একটা কাজ। তোকে অত ভাবতে হবে না, তুই শুধু নিজের সংসারের কথা ভাব। কি বলতে চাইছিস তুই? আমি বলতে চাইছি, তুই এতটা নির্লজ্জ হলি কি করে? সামান্য লজ্জা নেই না তোর মধ্যে? হ্যাঁ, যেই তোকে এই বাড়িতে আসার কথা বলা হলো তুই অমনি চলে এলি কেন? সামান্য প্রতিবাদ নেই? একবার মনে হলো না না আমি আমার বোনের শ্বশুর বাড়িতে যাবো না, এটা বলতে পারলি না তুই? হ্যাঁ, তোর যদি টাকার এতই প্রয়োজন হয়ে থাকতো আমাকে বলতে, আমি ব্যবস্থা করে দিতাম। ও মা, তাই বুঝি? তা তুমি কোথা থেকে টাকার ব্যবস্থা করতে নিলু? তুমি কি চাকরি করো নাকি? সেই তো সৌর্যর কাছে গিয়ে হাত পেতে টাকা চাইতে, আর সৌর্যই কিন্তু রাইকে এই বাড়িতে নিয়ে এসেছে। সৌর্য নিশ্চয়ই সেইটুকু ভরসা ওর ওপরে আছে। দিদি, আমরা যখন দুই বোনের কথা বলছি তার মধ্যে কথা বলো না প্লিজ। তোমরা তো দুই বোন দরজা বন্ধ করে ঘরের ভেতরে গিয়ে কথাটা বলছো না। কোথায় বলছো? এখানে দাঁড়িয়ে সবাইকে শুনিয়ে কথা বলছো। কি নিয়ে কথা বলছো? আমাদের ইস্যুতেই কথা বলছো। তাই আমি 100 বার কথা বলবো, 1000 বার কথা বলবো। দিদি, শোনো, অনেক কথা বলছো তুমি। হ্যাঁ, আমার বাবাকে অসুস্থ করেছো তুমি। আমাদের অনেক দয়া যে তোমাকে নিয়ে আমরা থানা পুলিশ করিনি। আর তোমার দিদি যথেষ্ট রেসপন্সিবল, আমরা ওকে চিনতাম। হ্যাঁ, ও জীবনে একটাই ইররেসপন্সিবিলিটির কাজ করেছে, যে তোমাকে আমার ভাইয়ের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। তুই পেশেন্টের সেবা করতে এসে আমার বরের সঙ্গে কথা বলে সময় নষ্ট করছিস? তুই তো দেখতেই পাচ্ছিস নীলু, আমি ঘর থেকে কোথাও যাইনি, বরং তোর বড়ি এসেছিল আমার কাছে জানতে। আর মালিক পক্ষ যদি পেশেন্টের কথা জানতে চায়, তারাই তোমাকে কাজে রেখেছে। আমি না জানিয়ে থাকি কি করে বল? লজ্জার তো মাথা খেয়েছিস, অনেক কীর্তি করে যাচ্ছিস নির্লজ্জা। নিজের জীবনটা তো নষ্ট করেছিস, সঙ্গে আমার জীবনটাও ভরাডুবি করতে চেয়েছিস। এবার ক্ষান্ত দে, অনেক হয়েছে। আমি চাই না তুই এই বাড়িতে থেকে কাজ করিস। কাল সকালে ঘুম থেকে উঠে তুই সবার আগে আমাদের বাড়ি ছেড়ে চলে যাবি। আমি তোকে সেই কথা দিতে পারছি না নীলু। আর
আমি তো একটা দায়িত্ব নিয়ে বাড়িতে এসেছি। এই বাড়ির লোক যবে আমাকে রিলিজ করবে আমি ঠিক চলে যাব। আমি তো নিজে থেকে এখানে আসিনি, আমাকে ডাকা হয়েছে তাই এসেছি। লজ্জা করে না তোর? আমার যে লজ্জা কম সেটা তো বুঝেই গেছিস, সে কথা বারবার বলে লাভ কি? তুই অন্য কোনো চাকরি জোগাড় করতে পারলি না? হ্যাঁ, আমার শ্বশুর বাড়িতে এসে তোকে টাকা রোজগার করতে হচ্ছে। বারবার এক কথা কেন বলছিস? সেটা কি আমার প্রস্তাব? সেই প্রস্তাব জারি হোক, কেউ তোকে প্রস্তাব দিলেই সেই প্রস্তাবে যে তোকে রাজি হতে হবে তার কি মানে আছে? নীলু, তুমি শুধু শুধু রায়ের উপর রাগ করছো। তুমি ওর বোন হতে পারো, কিন্তু তোমাদের এই সম্পর্কটা ব্যক্তিগত, আমাদের বাড়ির বাইরে। এই মুহূর্তে রাই এ বাড়ির অ্যাটেন্ডেন্ট বা নার্স যাই বলো তাই। আমরা একটা চেনা জানা লোক খুঁজছিলাম যার উপর নির্ভর করা যায়। আমি এমন কোনো কাজ করিনি, আমাকে মিথ্যে ভাবে ফাঁসানো হয়েছে। আমি এমন কোনো কাজ করিনি যাতে আমার উপর এরকম একটা অভিযোগ উঠতে পারে। তোমার বৌদি মিথ্যে কথা বলেছে, ঠিক বলেনি আমার। তো রাতে এরকম চিৎকার করছে তুমি বুঝতে ও আমার নামে কমপ্লেন করছো নাকি নিজের বরের কাছে? তুমি কি ভাবলে সূর্য তোমাকে এই কদিনে এতটা ভালোবেসে ফেলেছে যে বৌদির অভিযোগটা গুরুত্ব না দিয়ে ও তোমার কথা শুনবে? তাও যদি বিয়েটা বিয়ের মতো হতো, যাতে ওর দিদির প্রতি একটুখানি কৃতজ্ঞতা দেখায়। কৃতজ্ঞতার কিছু নেই এখানে। মানুষ সবকিছুর ভাগ দিতে পারে, কিন্তু নিজের স্বামীর ভাগ কখনো দিতে পারে না। এই কথাগুলো আমি বলছি তার কারণ আমার বিয়ে দেওয়া হয়েছে। আমার যদি বিয়ে না দেওয়া হতো তাহলে এইসব কথা আমি ভাবতামও না আর বলতামও না। কিন্তু আমার বিয়েটা দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? কেন দেওয়া হয়েছে? যাতে আমি আমার স্বামীর সঙ্গে ঘর করতে পারি, স্বামীর সঙ্গে সংসার করতে পারি। স্বামীর সঙ্গে সংসারটা ভাঙার জন্য নয়। সেই কারণেই আমি কথাগুলো বলছি। আর কেউ যদি এখন বিয়ে দেওয়ার পর এটা মনে করে থাকে যে তার বিরাট বড় লস হয়ে গেল, এই ঘর এই সংসার তার প্রাপ্য ছিল কিন্তু সেগুলো এখন সে পায়নি বলে রিপেন্ট করছে, তাহলে আমার কিছু করার নেই। তোমার কি আমার উপরে এতটুকুও কনফিডেন্স নেই? তোমার দিদি যদি এসব ভেবেও থাকে বা তোমাকে বলেও থাকে, আমি কি এতটা সস্তা নাকি? আমার সাথে তোমার 7 পাকে বাধা পড়ে বিয়ে হয়েছে। আর তুমি জানো না স্বামী স্ত্রীর মধ্যে জন্ম জন্মান্তরের সম্পর্ক থাকে? তেমন কিছু কথা আমি কোনোদিন কাউকে বলিনি। আমি কখনো ভাবতেও পারি না নীলু, তুই সুখী হবি বলেই তো তোর সঙ্গে সূর্যের বিয়ে দেওয়ার মতো ইনিশিয়েটিভটা আমি নিয়েছিলাম। কারণ আমি সূর্যকে জানতাম আর সূর্য আমার ভাবনা মিলিয়ে দিয়েছে। সূর্য তো তোকে নিয়ে এত সুখী নীলু, তাহলে তোর অসুবিধাটা কোথায় হচ্ছে? ভয় পাচ্ছিস? তুই দিদিভাইকে ভয় পাচ্ছিস নীলু? আমাকে ভয় পাস না রে, আমি কোনোদিন তোর ক্ষতি করব না। সারা জীবন তো তোর ভালোই চেয়ে এসেছি নীলু, আর কতটা ভালো যে চেয়েছি সেটা তোর থেকে বেশি নিশ্চয়ই কেউ জানে না। তাহলে কিসে ভয় পাচ্ছিস তুই? আমি 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 তোর এত কথা শুনতে চাই না। আমি চাই না তুই এই বাড়িতে থাকিস। কিন্তু আমরা তো চাই, ইভেন সূর্যও চায়। তুমি না চাইলে তো কিছু হবে না। আমি আমার দিদি ভাইয়ের সঙ্গে কথা বলছি, কিন্তু সেই কথাটাই যদি আমাদের পরিবারের ক্ষতি হয় তাহলে আমরা সেটা মানব না। এই সূর্য, তোমার বউকে একটু বোঝাও। আরে বাবা, ও একটা ছেলে মানুষ, ও নিজের বরের ভাগ কাউকেই দিতে চায় না। আরে বাবা, তোমার বর কারোর সাথে ভাগ হচ্ছে না। তোমাকে যখন আলাদা করে আমি দেখিনি তখন দেখিনি, কিন্তু তোমাকে বিয়ে করে নিয়ে আসার পর আমি অন্য কারোর দিকে তাকানোর কথা ভাবতেই পারি না। কি বোকা মেয়ে। এসো এসো, অনেক রাত হয়েছে, এসো আমার সঙ্গে। আমার ওর সঙ্গে কিছু কথা আছে। আমি একা আসতে পারি না তোমাদের সঙ্গে কথা বলতে। তাছাড়া তোমরাই তো আমার একা আসার মতো ব্যবস্থা করে দিয়েছো। কি হয়েছে এটা কি নীলু? তোমরা দিদিভাইকে ওই বাড়িতে কেন পাঠিয়েছো? তোমাদের সংসারে এতটাই অভাব এসে গেল যে দিদিভাইকে আমার শ্বশুর বাড়িতে পাঠাতে হয়েছে টাকা রোজগার করার জন্য। আমাদের মান সম্মান বলে কিছু নেই। এই শোন, আমরা রাইকে পাঠাইনি, তোর বড়ই এসে বলেছিল
ও ওর বাবার সেবার জন্য রাইকে নিয়ে যেতে চায়। তোমরা কেন রাজি হয়েছো? তোমরা জানো না ওদের মধ্যে একটা সম্পর্ক ছিল। এখন যখন ও বিয়েটা দিয়ে দিয়েছে, ও বুঝতে পারছে সবকিছু ওর হাতের বাইরে বেরিয়ে গেছে। ও এখন উন্মাদ হয়ে গেছে সূর্যকে পাওয়ার জন্য। বিয়েটা কি ছেলে খেলা? আরে বাবা, আমাদের আর্থিক অবস্থা এখন এতটাই খারাপ যে ও বললো, তা নাহলে তো আমাদের মাথায় আসতো না কথাটা। ও বললো ওর বাড়িতে প্রয়োজন, তাই আমরা পাঠিয়ে দিয়েছিলাম। কি তাই তো? হ্যাঁ তাই তো। নীলু, তোমাকে একটা কথা বলছি, রাই যে ও বাড়িতে গিয়ে কাজ করবে এবং সে কাজ করে টাকা নেবে, এটা আমিও চাইনি। সূর্য এত জোর করেছে বলেই রাই গেছে। সূর্য হয়তো এটা প্রতিশোধ নেওয়ার জন্যই করছে। ও যত রাইকে কষ্ট দেবে ওর ততই ভালো লাগবে। কিন্তু তোমার সমস্যাটা কি? তুমি সূর্যকে এইভাবে আটকে রাখতে পারবে? সূর্যর যদি রায়ের কাছে ফিরে যেতে হয় কোনোদিন, আর রায়েরও যদি সূর্যের কাছে কোনোদিন ফিরে যেতে হয়, ওরা দুজনে অ্যাডাল্ট, ওরা ঠিক একটা উপায় ঠিক তৈরি করে নেবে। তা তোমার কি মনে হয়, তোমার দিদি এরকম? অত কথা আমি জানি না বৌমনি। ওদের একে অপরের কাছাকাছি থাকার কি দরকার? আউট অফ সাইট, আউট অফ মাইন্ড। কেন, কি করেছে নাকি? তুই এত হন্তদন্ত হয়ে ছুটে এলি, কিছু অশান্তি হয়েছে নাকি নীলু? অশান্তি হতে আর কতক্ষণ মা? কালকে গেছে ও আমার বাড়িতে, ওখানে গিয়ে আমার বাবা টেক কেয়ার করছে। আমার নামে একটা মিথ্যে বদনাম দেওয়া হয়েছে, যে কাজটা আমি করিনি। আমি আমার শ্বশুর মশাইকে এমন কিছু খাওয়াইনি যার জন্য ওনার শরীরের এই অবস্থা হতে পারে। কিন্তু আমি জানি এই কাজটা কে করেছে। কে করেছে? কে আবার? বাবা, এখন কেমন আছো? শরীর কেমন আছে? না, আগের থেকে অনেকটাই বেটার। মেয়েটা ম্যাজিক জানে, বুঝলি? ম্যাজিক। দুদিন আসতে না আসতেই তোর বাবাকে দাঁড় করিয়ে দিল। এই জন্যই বলি, সবার দ্বারা সব কাজ হয় না। তাহলে আমাকে এর জন্য ধন্যবাদ দিন মা, কারণ আমি কিন্তু রাইকে এ বাড়িতে আসতে বলেছিলাম। আমার যেটুকু কাজ আমি সেটুকুই করেছি, বেশি কিছু করিনি। তুমি নাকি আজ দারুণ প্রিপারেশন করেছো রাইদি? না, আসলে আন্টি বলছিলেন এমন কিছু একটা প্রিপারেশন করতে যেটা সবার ভালো লাগে, তাই ওই হালকা ঘি দিয়ে একটু পোলাও করেছি, আর কালকে চিকেন তো ছিল। আসুন, ঠিক আছে, যদি আপনার মুখটা একটু ছাড়ে আর কি। আরে ঠিক আছে, এতদিন পর বাড়িতে পোলাও, দুর্দান্ত ব্যাপার। চলো ঠিক আছে, চলো তো তুমি। সাবধানে সাবধানে। আচ্ছা বলছি, নীলু কোথায়? এই টিয়া যাও না, একটু বৌদিকে ডেকে নিয়ে এসো, আমি তাহলে সবাইকে একসঙ্গে সার্ভ করে দিই। এই তুমি খেতেও দেবে নাকি? না, সেরকমটা না, আসলে আন্টি বললেন আমি আজকে যেন সার্ভটাও করে দিই, তাই আর কি। হ্যাঁ তুমি করেই দাও, আমার দ্বারা আবার ওই সমস্ত একদম হয় না। ও ঠিক আছে, সেটা কোনো ব্যাপার না, তাতে কি হয়েছে, আমি করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। টিয়া তোর বৌদিকে ডাক না, ও তো সার্ভ করে দিতে পারে। হ্যাঁ হ্যাঁ, যদি নীলু সার্ভ করতে চায় তাহলে করুক, আমার কোনো আপত্তি নেই। মানে আন্টি তুমি বলো কি করব, আমি সার্ভ করবো নাকি নীলু করবো? নীলু যদি করতে চাও করুক না। টিয়া যা ডেকে নিয়ে ওকে। যাচ্ছি। ওই তো ও নিজে থেকেই চলে এসেছে, আমাকে আর ডাকতে যেতে হয়নি। কি হয়েছে? গন্ধ পেয়েছো বুঝি তোমার দিদির রান্নার? হ্যাঁ, ও দিদিভাই রান্না করেছে নাকি? হ্যাঁ। তুই নাকি বাবার নার্স হয়ে এই বাড়িতে এসেছিস, আবার কুকও হয়ে গেছিস নাকি? না, আন্টি একটা প্রিপারেশন করতে বললো, আমি তাই করেছি নীলু। ও নাকি তুই এটা প্রমাণ করতে চেয়েছিস যে তুই কতটা ভালো রান্না করতে পারিস? না মানে আমি তো খুব ভালো রান্না করতে পারি, সবাই তো এতদিন তাই বলতো। আমি কোনো কিছু প্রমাণ করতে চাইনি নীলু। আন্টি একটা খাবার বানাতে বললো, আমি সেটাই বানিয়েছি। আন্টির কথা তো আর অমান্য করতে পারবো না, বল। ও আচ্ছা, তাহলে তুই তো আমাকে ডাকতে পারতিস, আমি তো তোকে হেল্প করে দিতে পারতাম হাতে হাতে। তুই ঘরে বিশ্রাম নিচ্ছিলিস, তাই ডাকিনি তোকে। আয় বস, খেতে বস তো। বসো। তা কি রান্না করলি? পোলাও। তুমি পোলাও বানাতে জানো? কোনোদিন পোলাও বানিয়ে আমাদের খাইয়েছো যে আমরা জানবো যে তুমি কি পারো আর না পারো? আরে বাবা, তোমার নিজের দিদি তো রান্নাটা করেছে, তাহলে এত রিয়াক্ট করছো কেন? তোমার কাজ তোমার দিদি করে দিয়েছে, তোমার তো তাকে থ্যাঙ্কস জানানো উচিত। আমি তো বলিনি আমার কাজটা ওকে করে দিতে।
যদি কাজটা আমাকে করতে বলা হতো তাহলে আমিই করতাম। ও, তোমাকে বলতে হবে। আমার তোমার সঙ্গে কথা আছে। বলে ফেলো। তুমি বাইরে সবার সামনে আমার সঙ্গে একরকম ব্যবহার করবে আর ঘরের মধ্যে আলাদা ব্যবহার করবে, এটা কিন্তু আমি আর মেনে নেব না। কি ব্যবহার তুমি আমাকে করতে বলছো? আমি তোমার সাথে কি এমন খারাপ ব্যবহার করেছি? তুমি বলেছো বাইরে সবার সামনে আমরা স্বামী স্ত্রী হয়ে থাকবো, কিন্তু কোনোদিনও তুমি আমাকে ভালোবাসতে পারবে না। একই ঘরের মধ্যে থাকলেও এক বিছানা শেয়ার করব না, এক বিছানায় থাকলেও আমাদের মধ্যে কখনো স্বামী স্ত্রীর সম্পর্ক হবে না। কিন্তু এখন আমি আর সেসব মেনে নেব না। আমি এখন একজন বিবাহিত মেয়ে, আমি নিজের অধিকারটা নিজে বুঝে নিতে চাই। দেখো, আমি প্রথমেই তোমাকে এই কথাগুলো বলে দিয়েছিলাম। তুমি যেই পথে এ বাড়িতে এসেছো সেই পথটা আমার জন্য কি খুব সহজ ছিল? সেসব আমি কিছু শুনতে চাই না। এই বঞ্চনা আমি আর মেনে নেব না। বঞ্চনা কে কাকে করেছে? তোমরা আমাকে বঞ্চনা করোনি? সে যে করেছে তার সঙ্গে বুঝে নাও, আমি তো বঞ্চনা করিনি। নীলু, তুমিও কিন্তু বঞ্চনার একটা পার্ট, সেটা তুমি ভুলে যেও না। তুমি যদি নাই চাইতে তাহলে নাই আসতে পারতে। তোমার দিদি জোর করলো বলেই তোমাকে এই বিয়েতে রাজি হয়ে যেতে হবে কেন? হ্যাঁ, উত্তর দাও। হ্যাঁ মাসি, যে তোমাকে ছেড়ে চলে গেল, তোমাকে এইভাবে ঠকালো, হ্যাঁ, তোমাকে জোর করে আমার সঙ্গে বিয়ে দিল, জোর করে আমাকে তোমার জীবনে গছালো, তুমি তাকেই ভালোবেসে যাবে কি করে? ও আমার জীবন থেকে চলে গেছে ঠিকই, কিন্তু ও আমাকে ঠকায়নি। ঠকায়নি? তোমাকেও ঠকায়নি? আমাকে বউ সাজিয়ে লুকিয়ে লুকিয়ে কি সুন্দর কাউকে কিছু না জানিয়ে তোমার সঙ্গে বিয়ে দিয়ে দিল, আর তুমি বলছো ও তোমাকে ঠকায়নি? এটাই তো সব থেকে বড় ঠকালো। ও তোমাকে চিট করেছে। ওর হয়তো আর অন্য কোনো উপায় ছিল না নীলু। এত দরদ তোমার দিদিভাইয়ের জন্য? হ্যাঁ, এত দরদ আসে কোথা থেকে? তাহলে বাইরের লোকজনের সামনে ওকে এভাবে অপমান করো কেন? দেখো, আমার সাথে যেটা ঘটেছে সেটা আমি আজ অব্দি মেনে নিতে পারিনি। রাই আমার জীবন থেকে যেভাবে চলে গেছে আমি সেটা এখনো অ্যাকসেপ্ট করে উঠতে পারিনি। তুমি মনে মনে দিদিভাইকে ভালোবেসে যাবে আর সবার সামনে দিদিভাইয়ের সঙ্গে লোক দেখানো খারাপ ব্যবহার করে যাবে, আর দিদিভাইয়ের সামনে এমন ভাবে প্রিটেন্ড করবে যে আমরা স্বামী স্ত্রী হিসেবে খুব ভালো আছি, তাই তো? আমি তোমাদের মাঝখানে খেলার গুটি হয়ে রয়েছি, শিখন্ডি খাড়া করেছো তোমরা আমাকে। কিন্তু একটা কথা শুনে রাখো, আমি এই সময়কার মেয়ে, এইসব আমি কিছুতেই মেনে নেব না। এই শিখন্ডি নিয়ে আমি বাঁচতে পারবো না। কোনো মেয়ে এইসব অপমান আর সহ্য করতে পারে না। আমি সবার সামনে তোমার মুখোশ খুলে ছাড়বো, তারপর দেখি কি হয়। নীলু, আমি বলছি তো, দাঁড়াও। নীলু, আমাকে একটু সময় দাও। কি হবে সময় দিলে? কি হবে সময় দিলে? তুমি আমাকে আস্তে আস্তে ভালোবাসতে শুরু করবে। এইভাবে ভালোবাসা হয়? নীলু, দেখো, তুমি নিজেও বুঝতে পারছো সেটা। তোমাকে আমি কোনোদিনই সেই চোখে দেখিনি। আমি অন্য একটা মানুষকে ভালোবাসতাম। সে আমার জীবন থেকে চলে যাওয়ার পর দুদিনের মধ্যে আমি তোমাকে ভালোবাসতে পেরে উঠছি না। সেখানে আমার কোনো দোষ নেই নীলু। আর আমি তোমাকে ভালোবাসতে পারছি না বলেই কিন্তু আমি তোমাকে কোনো অসম্মান করিনি। দেখো, বন্ধ দরজার ভিতরে আমি কিন্তু তোমার সাথে শারীরিক সম্পর্ক তৈরি করতেই পারতাম। সেখানে তুমি আমাকে কিচ্ছু বলতে পারতে না, আমার বাড়ির কেউ আমাকে কিচ্ছু বলতে পারতো না, আমার দিকে কেউ কোনো আঙুল তুলতে পারতো না। আমি কিন্তু সেটা করিনি নীলু। আমার এই অনেস্টিটাকে অ্যাটলিস্ট তুমি রেসপেক্ট করো তো। এটা অনেস্টি নয়, এটা কাপুরুষতা। পুরুষতা? হ্যাঁ, 1000 বার কাপুরুষতা। তুমি একটা কাপুরুষ। আমাদের বাড়িতে ছোটদার জন্মদিন তো দারুণ ভাবে সেলিব্রেট করা হয়। কি রাইদি, তুমি জানো তো, তুমি তো আসতে।
দিদিভাইয়ের জানার কি দরকার আছে? ও কি সূর্যের জন্মদিন পালন করবে? সবাই মিলেই পালন করব, ও থাকবে, তোমার অসুবিধা কিসের বলো তো? আর তাছাড়া তুমি তো আর মনে করে কথাটা বলনি, কথাটা তো বড় বৌমাই বলল। রায় না হয় এখন লজ্জা পাচ্ছে বলতে, ও তো আর আগের মতো বলতে পারবে না। লজ্জা নয়, ও নিজের দিদির সাথে যে ব্যবহারটা করে তাতে ও ভয় পেয়েছে। কি ব্যবহার করেছি ওর সঙ্গে আমি? কিরে, তোর সঙ্গে কি ব্যবহার করেছি? তোর আর আমার মধ্যে যা সব কথা হয়েছিল সেটা তো আমার আর তোর কথা, সবাই জানতে পারছে কি করে? কতজনকে কি বলেছিস তুই? হ্যাঁ, তুই তো খুব একটা আস্তে কথা বলিস না নীলু। আমি কাউকে বলতে যাইনি রে, আমি কি করব বলে? আমি আর্থিক দায়ে এখানে এসে পড়েছি, আর তোর শ্বশুরবাড়ি থেকে তোর হাজবেন্ডে গিয়ে আমাকে নিয়ে এসেছে। আমি জোরও করিনি, আমার ধারণাই ছিল না এ ব্যাপারে কোনো। আঙ্কেল চেয়েছিলেন না যেন আমি আঙ্কেলকে সেবা করে সুস্থ করে তুলি। আঙ্কেল এখন অনেকটাই ভালো, আর কয়েকদিন পরেই আমি এখান থেকে চলে যাব। তোকে বারবার দিদিভাইকে চলে যাওয়ার কথা মনে করে দিতে হবে না রে। বাড়িটা কার? রাই, তুমি ওর জন্য এখান থেকে চলে যাবে নাকি? দেখো রাইদি, আমরা কিন্তু সবাই তোমাকে খুব ভালোবাসি। টিয়া, একটা কথা তুমি আমাকে বলো তো, তোমরা দিদিভাইকে ভালোবাসতে পারছো কিন্তু আমাকে ভালোবাসতে পারছো না কেন? ও কি এমন করেছে? হ্যাঁ, ও কি এমন বেশি করেছে যাতে তোমরা ওকে ভালোবাসতে পারছো কিন্তু আমাকে ভালোবাসতে পারছো না? ও তো বিয়ে করে এই বাড়িতে আসেনি, এই বাড়িতে বিয়ে করে এসে আমি থাকছি, এমনকি তোমাদের প্রত্যেকের মন জয় করার চেষ্টা করছি। মানে আমি তো সেটাই জানতাম এতদিন। আসলে তোর মনটা যে বদলে গেছে সেটা মেনে নিতে কোথাও আমার অসুবিধে হচ্ছে নীলু, তাই আমি বলে ফেলেছি আগের মতো করে। আসলে আগে যেরকম তোর সঙ্গে আমার ইকুয়েশন ছিল আমি সেটাই মনে রাখতে চাই। আচ্ছা, এখানে কিন্তু আমরা একটা অন্য বিষয় নিয়ে আলোচনা করছিলাম। হ্যাঁ, কি বিষয়? আমি কি সেটা জানতে পারি? না, তোর জানা চলবে না। ও, তাহলে তো আমি ভুল সময়ে চলে এলাম। ঠিক আছে, আমি আমার ঘরে যাচ্ছি। আচ্ছা বলছি নীলু, তুমি আমাকে এক কাপ ব্ল্যাক কফি আর এক গ্লাস জল পাঠিয়ে দেবে প্লিজ। যার কাছে জল খেতে চাও তার কাছে গিয়ে বলো। আচ্ছা, তোমার সমস্যাটা কি? রাই, তুমি কার সঙ্গে আমার ছেলের বিয়ে দিলে বলো তো? এ তো আমার ছেলের জীবনটা একেবারে নষ্ট করে দেবে। একটা ভালো কথাই বলতে পারে না। কি হয়েছেটা কি নীলু? এই বাড়িতে সমস্ত কিছু থেকে আমাকে বাদ দেওয়া হচ্ছে। একটা কাজের লোকের যতটুকু অধিকার থাকে আমার সেই অধিকারটুকুও নেই। না না গেস্টের ট্রিটমেন্ট পাচ্ছি, না হোস্টের ট্রিটমেন্ট পাচ্ছি। আমার পজিশনটা কি এই বাড়িতে বলো? আমার পজিশনটা কি? যার কোনো পজিশন নেই তাকে এই বাড়িতে নিয়ে এসে বাবার টেক কেয়ার করানো হচ্ছে। আমি কি পারতাম না? পারতাম না আমি? তোমার কি মনে হয় আমি বাবাকে ভুল ওষুধ খাইয়েছি? এটা কখনো হতে পারে? আমি কেন এরকমটা করব? তোমাকে আমি বারবার বোঝানোর চেষ্টা করেছি কিন্তু তুমি মানতেই চাওনি। ওটা ভুল না ঠিক সেটা আমি জানি না, কিন্তু বাবার শরীরটা তো খারাপ হয়েছিল, বাবা অসুস্থ হয়ে পড়েছিল, সেটা তো ঠিক। নীলু, বাবা আমাদের সবার কাছে ভীষণ দামি। রাই ফ্রি ছিল তাই জন্য রাইকে ডেকে এখানে আনা হয়েছে। আর তাছাড়া তোমাকে তো আমি বারবার বলেছি যে তোমাদের পরিবারের যেরকম অবস্থা চলছে এখন তোমাদের পরিবারকে কোনো না কোনো ভাবে হেল্প করতে চাই, কিন্তু আমি পারছিলাম না, তাই জন্যই। বাহ বাহ বাহ, এটা তো আরো বেশি হিউমিলিয়েটিং। তুমি আমার পরিবারকে আর কোনোভাবে হেল্প করতে পারছো না বলে দিদিভাইকে এই বাড়িতে কাজে রেখে টাকা দিয়ে হেল্প করছো। ওর যদি সামান্য প্রেস্টিজটুকু থাকতো এই বাড়িতে এসে ও কাজটা করতে পারতো না, কিন্তু কেন করছে? এর পেছনে ওর নিশ্চয়ই একটা উদ্দেশ্য আছে। ও কেন করছে সেটা আমি খুব ভালো করে জানি। কি কারণে করছি বল? কেন করছি আমি? সেটা তুই নিজেকে জিজ্ঞেস কর, নিজের মনকে জিজ্ঞেস কর। এই শোনো, এবার থামো তো, অনেক হয়েছে অনেক। তুমি তখন থেকে আমাদের সকলের সামনে রাইকে কনস্ট্যান্টলি হিউমিলিয়েট করে যাচ্ছ, ইনসাল্ট করে যাচ্ছ। আমরা কিন্তু এগুলো হতে দেব না। এই তোমার দিদিকে অপমান করা ছাড়া আর কোনো কাজ নেই এই বাড়িতে, তোমার আর কোনো রোল নেই। এর পরেও তুমি এক্সপেক্ট করো যে আমরা তোমাকে ভালোবাসবো?
আমার বাবাকে কারোর দয়া করতে হবে না। দয়া করছি না তো। আমি আবার বলছি সূর্য, আঙ্কেলকে আমি ভালোবাসি বলেই কাজটা করছি। আর বাইরে থেকে যদি একজন নার্স কাজ করতে আসতো তাহলে কি তুমি তাকে জিজ্ঞেস করতে তার মনের ভেতর কি চলছে? না তো, তুমি শুধু তার নার্সিংটাই দেখতে। তাহলে এখনো তাই দেখো না। আর আমার বাড়ির অবস্থা এতটাও খারাপ হয়ে যায়নি যে এই টাকাটুকু না দিতে পারলে ওরা মরে যাবে। তাই এই কাজটার জন্য আমি কোনো টাকা নেব না আঙ্কেল। তাহলে তোমার কাছ থেকে আমি বিনা পয়সায় সাহায্যটা নিতে যাব কেন, যেখানে তুমি শুধুমাত্র একজন নার্স? সেটা আপনার ব্যাপার। আপনি আমার সঙ্গে কি করবেন সেটা আপনি জানেন, যেমন আমি কি করব আমি জানি। কি নীলু, এবার আশা করি তোর মন শান্ত হয়েছে। আশা করি এবার তুই বুঝতে পেরেছিস যে তোর সংসার ভাঙতে আমি আসিনি। আর এই ঘটনার পর সূর্যও নিশ্চয়ই বুঝতে পেরেছে রাই আর নীলুর মধ্যে খাঁটি মানুষটা কে। আর সেই অনুযায়ী সূর্য তোকে সম্মান দিয়ে মাথায় তুলে রাখবে নীলু। সূর্য, নীলা সবার সয় না। নীলা হারিয়ে গেলে সান্ত্বনা লাগে, আর নীলু তোমার জীবনের শেষ সান্ত্বনা। ওকে হেলায় ফেলায় মাটিতে ফেলে রেখো না সূর্য। আঙ্কেল, বলছি আপনার শুতে যাওয়ার সময় হয়ে গেছে, আমি আপনার বিছানা রেডি করছি, আপনি আসুন। আমাকে দেখাতে চেয়েছিলে তোমরা কত সুখে আছো, আমি যাতে জ্বলে পুড়ে মরি। কিন্তু আমি তো জ্বলে পুড়ে মরবো না সূর্য, কারণ আমি নিজের হাতে নীলুর সঙ্গে তোমার বিয়েটা দিয়েছি। হ্যাঁ, হতে পারে আমার পদ্ধতিটা হয়তো অন্যায়, কিন্তু আমি জানি এটাই তোমার জন্য ঠিক। আমার ঠিকের কথা তুমি ভুলে যাও। আমার ঠিক নিয়ে তুমি কোনোদিন ভাবোইনি। তুমি শুধু চেয়েছিলে আমার হাত থেকে মুক্তি পেতে, আর সেটা তো তুমি আজকে পরিষ্কার করে সবার সামনে জানিয়েই দিয়েছো। তুমি জানো আজকে আমাদের বাড়ির প্রত্যেকের কাছে তোমার নিজের কি একটা ইমপ্রেশন দাঁড়ালো, তুমি বুঝতে পারছো সেটা? তাহলে তো তোমাদের উচিত আমাকে রিলিজ করে দেওয়া। আমার তো কালই এখান থেকে চলে যাওয়া উচিত সূর্য। আমার ভাবতে অবাক লাগছে, এই মানুষটার সাথে আমি এতদিন মেলামেশা করলাম, সেই মানুষটাকে আমি চিনতে পারলাম না। তোমার দুর্ভাগ্য। কি করবে বলো? দুর্ভাগ্য তোমার। হ্যাঁ, দুর্ভাগ্যই বটে, কিন্তু আমি বেঁচে গেছি। কারণ তোমার মতো মানুষ যদি আমার জীবনে আসতো তাহলে আমার সংসারটা জ্বলে পুড়ে শেষ হয়ে যেত। নীলু একরকম ভাবে অশান্তি করে যাচ্ছে। হ্যাঁ, অবশ্য নীলুর এই অশান্তি করার পেছনে একাধিক ভ্যালিড রিজন আছে। হ্যাঁ, আমি শুনেছি তুমি নাকি এখনো পর্যন্ত নীলুর সঙ্গে একসঙ্গে থাকার কথা ভাবতেও পারোনি, বলনি ওকে। সূর্য, যদি সুখ দেখাতেই হয় তাহলে অরিজিনাল সুখটা দেখাও। এরকম মিথ্যে সুখ দেখাতে এসো না, আমার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, এবার থেকে সেটাই দেখাবো, আর সেটা আমি তোমাকে জানিয়েও রাখলাম। এবার থেকে আমি আর নীলু সুখে থাকারই চেষ্টা করব। নীলুকে আমি আমার স্ত্রী হিসেবে মেনে নেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, এতদিন আমি বাইরের লোকেদের কাছে এই বিষয়গুলো ভাবানোর চেষ্টা করে গেছি, কিন্তু এটা সত্যি যে আমি নিজে কোনোদিন এই বিষয়টা নিয়ে ভাবিনি, এরকম ভাবে ভাবিনি। কিন্তু আজ আমার সমস্ত বাধা খুঁজে গেছে, আর কোনো বাধা রইল না। থ্যাংক ইউ সূর্য, থ্যাংক ইউ সো মাচ। খুব খুশি হয়েছি আমি। হ্যাঁ, আমারও মনের ভেতরটা খচখচ করছিল, জানো তো।
আমার বোনটাকে আমি বিয়ে দিলাম, অথচ আমার বোনটা সুখী নেই, আর সব অভিযোগের আগুন আমার দিকেই উঠছে। কিন্তু আমি তো অভিযুক্ত হওয়ার জন্য বিয়েটা দিইনি। আমি চেয়েছিলাম তুমি যাতে সুখী হও। আর দেখো, এখন যে কারণেই হোক, সুখের চাবিকাঠি দিয়ে সুখের দরজাটা তুমি নিজের হাতে খুলে দিচ্ছ। খুব খুশি হয়েছি আমি। দেখো, ওই আমাকে এই বাড়িতে জোর করে নিয়ে এসেছে, তারপর তোমার অপমান, এই বাড়ির প্রত্যেকটা মানুষের অপমান আমি আর সহ্য করতে পারছিলাম না, আমি সহ্য করতে। নীলু, নীলু দেখো, দিন তো ঘুরে গেছে, চাকাও ঘুরে গেছে। আমি আর তোমাকে কোনোদিন অপমান করব না। আমি বাইরের মানুষের কাছে এটা প্রমাণ করতে চেয়েছিলাম যে আমরা দুজন কত ভালোবাসি একে অপরকে, আমরা কতটা সুখে আছি। কিন্তু এবার থেকে সত্যি আমি তোমার সাথে সুখে থাকার চেষ্টা করব। হ্যাঁ নীলু। আমাকে একটা কথা বলো তো, চেষ্টা করে কি সুখী হওয়া যায় কখনো? মানসিক বাধা থাকলে হয়তো যায় না, কিন্তু এই মুহূর্তে তো আমার কোনো মানসিক বাধা নেই। তোমার দিদি আমাকে রীতিমতো ঠকিয়েছে, আমার সাথে চিট করেছে। এই মুহূর্তে তোমার দিদির প্রতি আমার কোনো মায়া, দয়া, মমতা কিচ্ছু নেই, নাথিং। ভালোবাসা তো দূরস্থান। নীলু, আমি তোমাকে নিয়ে সুখে থাকতে চাই। তোমার মধ্যে অনেক গুণ আছে, আমি কোনোদিন দু চোখ মেলে সেভাবে তোমার দিকে তাকাইনি। তোমার যে রূপ আছে আমি সেটা কোনোদিন লক্ষ্যই করিনি। তোমার মতো একটা মেয়েকে আমার জীবনে পাওয়া আমার কাছে অহংকার নিল, আর সেই অহংকার থেকে আমি নিজেকে দূরে সরিয়ে রেখেছিলাম তোমার ওই দিদির জন্য। কিন্তু আজকে তোমার সেই কথাও জানতে বাকি নেই। আজ আমি উজাড় করে তোমাকে সব কথা বলছি। নীলু, আমি তোমাকে ভালোবাসতে চাই। তুমি দেখো, আমি তোমাকে ভালোবাসবো। তোমাকে ভালো না বেশে পারা যায় না নীলু। হ্যাঁ, আমি মন থেকে একটা জায়গায় আটকে পড়েছিলাম, তাই জন্য পারিনি। কিন্তু আমি তোমাকে ভালোবাসতে চেয়েছিলাম। তোমার ওই দিদি আমাদের দুজনের মাঝখানে পাঁচিল হয়ে দাঁড়িয়েছিল। আজ সেই পাঁচিলটা উধাও হয়ে গেছে। এই মুহূর্তে তোমার আর আমার মাঝখানে কিন্তু নীলু, এই যে মিথ্যে আমি তোমাকে ভালোবাসি সেটা তোমার দিদির সামনে আমি দেখাতে চেয়েছি, আমার মনে হয় সেটা তোমার দিদি বুঝতে পেরে গেছে। কিন্তু এবার যে সত্যি আমরা একে অপরকে ভালোবাসছি সেটা আমার মনে হয় তোমার দিদির বোঝা উচিত। তাই জন্য ও থাক না এখানে কদিন, বাবা পুরোপুরি সুস্থ হয়ে উঠুক, তারপর না হয় যাক যেখানে খুশি। তোমার কি মনে হয় তোমাদের কোন আত্মীয়র সঙ্গে দিদি ভাইয়ের সম্পর্ক হতে পারে? আমি তো সেটাই বুঝতে পারছি না নীলু, আমার কোনো আইডিয়া নেই, কোনো ক্লু পাচ্ছি না। আমি সত্যি জানি না। এমনকি আমাদের কাছের কেউ তার সাথেই যে ও সম্পর্কে রয়েছে সেটা যে কতটা সত্যি সে ব্যাপারেও আমি শিওর নই। কেন? কারণ নাম নিয়ে যখন কথাটা বলেছে নিশ্চয়ই সত্যিই হবে। না, নামটা তো নিতেই চাইলো না। আমি সেই প্রশ্নটা যখন ওকে করলাম তখনই তো ও চুপ করে গেল। ছেলেটার নাম ও নিতেই চাইলো না। আমি সেটাই তো ওকে জিজ্ঞাসা করতে গেছিলাম। একটা কথা বলবো তোমায়? হ্যাঁ বলো। তুমি আর দিদি ভাইয়ের প্রতি কোনো আগ্রহ দেখিও না। তোমার তো কোনো জানার দরকার নেই, প্রয়োজন কি? তুমি যখন আমাকেই ভালোবাসো, যখন নিজের সমস্ত অতীত ভুলে তুমি আমার কাছে আসতে চাইছো, তখন কেন কোনো অতীত নিয়ে প্রশ্ন উঠবে? না, কোনো প্রশ্ন উঠবে না, আজকেই শেষ। আমার কিছু জানার ছিল, তাই জন্য আমি ওকে কিছু প্রশ্ন করেছিলাম। তবে আর আগামীতে আমি আর কোনো প্রশ্ন করব না ওকে। সত্যি কথা বলতে কি, আমার ওর ব্যাপারে আর কোনো আগ্রহ নেই। আর দেখো, আমার বাড়ির সবাই বলেছিল যে আমি ওর থেকে অনেক বেশি যোগ্য। আমার পরিবার, আমার নিজের কেরিয়ার, কোনো দিক থেকেই রাই আমার যোগ্য ছিল না।
কিন্তু তারপরেও আমি ওকে ভালোবেসেছি। ওর জন্য আমার বাড়ির প্রত্যেকের এগেনস্টে গিয়ে ফাইট করেছি, এবং একটা সময় গিয়ে আমার বাড়ির সবাই ওকে অ্যাকসেপ্টও করে নিয়েছিল। আর সেই মেয়েটা আজ আমার সাথে এই বেইমানিটা করলো। অথচ তুমি কিন্তু এ বাড়িতে আসার যোগ্য ছিলে। রূপে বলো, গুণে বলো, সব ক্ষেত্রে তুমি ওর থেকে অনেক বেটার, অনেক বেশি উজ্জ্বল। কিন্তু আমার বাড়ির লোকজন ওকে ভালোবেসে ফেলেছিল, তাই আর তোমাকে মেনে নিতে পারিনি। তুমি ওইভাবে এসেছো বলেই, রাই তোমাকে ওইভাবে এ বাড়িতে পাঠিয়েছিল বলেই আমার বাড়ির প্রত্যেকের তোমার উপর এত রাগ। আমার দোষটা কি বলো তো? আমি কি নিজে আসতে চেয়েছিলাম কখনো এই বাড়িতে? ও প্ল্যানফুলি আমার সারা জীবন যাতে ও ধ্বংস করে দিতে পারে সেই চেষ্টাই করেছিল। হ্যাঁ করেছিল, কিন্তু সেই চেষ্টা করে কোনো লাভ হলো কি? ও খারাপ করতে গিয়ে যেটা করলো সেটা কিন্তু ভালোই করেছে। নাহলে কিন্তু আমি তোমার মতো একটা মানুষকে পেতাম না আমার জীবন। বলছো? বলছি, আমার অন্তর থেকে আমি বলছি। প্লিজ আমার এই কথাটা বিশ্বাস করো। দেখো, সবাই তো সবটা পারে না। আমি গান গাইতে পারি না, কিন্তু তুমি তো ভালো নাচতে পারো। দেখো, তুমি যদি নাচ দেখাও আমাদের, আমি তাহলে প্রশংসা করতে পারি। গান জানো না, তাহলে নাচ কি জানো? ঘরের বউ আবার নাচ দেখাবে কি রে? শুধু সবকিছুতে বাড়াবাড়ি। যা জানে ওতেই হবে। মন দিয়ে সংসার করুক, আমার ছেলেটাকে ভালো রাখুক, ব্যাস এইটুকুই তো চাই। বলো, আমি গান জানলাম, এদিকে অন্যের সর্বনাশ করলাম, তাতে কি লাভ আছে? রাই, শোনো, তুমি সত্যি করে বলো তো, তুমি এখানে কেমন আছো? আমি বুঝতে পারছি তোমার এখানে খুবই প্রবলেম হচ্ছে। তুমি নীলুর শ্বশুরবাড়িতে এসে থাকছো, যে শ্বশুরবাড়ি তোমার হওয়ার কথা ছিল। আমি একদম ঠিক আছি বৌমনি, আমি একদম ঠিক আছি। বেশিরভাগ সময় তো আঙ্কেলের সঙ্গে আমি থাকছি, আর আমি এটাকে কাজ বলেই মনে করি। খারাপ থাকার তো কোনো প্রশ্নই উঠছে না বৌমনি। অবসর সময় বইটই পড়ি, আমার সময় এমনিই কেটেছে। চুরকিটা তো তোমাকে ছাড়া থাকতেই পারছে না। এই চুরকি, এখন তো এসেছিস, তুই পিপির সাথে কথাই বলছিস না। আমি তো কথাই বলবো না। পিপি কি আমায় ভালোবাসে? যদি পিপি আমায় ভালোবাসতো তাহলে একবার বাড়িতে আসতো। পিপি তো এখন একটা চাকরি করছে, এখন কি পিপি ওরকম ছুটি পাবে? সে অবসর কি আছে নাকি পিপির? আর এতদিন তো তুমি পিপির সাথেই থাকতে, এখন পিপি একটা চাকরি করছে, ভালো করে চাকরিটা করতে দাও। আচ্ছা, আমার কেক কাটার আগে একটা অ্যানাউন্সমেন্ট আছে, আমি আগেই বলেছিলাম। এখন আবার অ্যানাউন্সমেন্ট কিসের? হ্যাঁ, যদি কিছু বলার থাকেও সেটা তাড়াতাড়ি বল। হ্যাঁ, আমার একটা কথা বলার আছে। সেটা হচ্ছে, নীলুর সাথে আমার ঘটনাচক্রে বিয়েটা হয়েছিল, ওর সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল না, বাট আই এম সো ব্লেসড।